ওয়েলকাম স্টুডেন্টস টু সুকেন্দুস ক্লাসরুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটাতে আমি যে টপিকটি আলোচনা করব সেটি তাদের ইংরেজি যে বই ব্লিস তার পঞ্চম অধ্যায় আওয়ার রানওয়ে কাইট বাই লুসি মড মন্টগোমেরি। তা প্রতিবারের মতো এবারও আমরা টেক্সট পড়ার আগে অথার সম্পর্কে কিছু কথা জেনে নেব। তা লুসি মড মন্টগোমেরি কানাডিয়ান একজন রাইটার। She was the bright star in the sky of Canadian English literature. তিনি প্রচুর সাহিত্য আমাদেরকে উপহার দিয়েছেন। তার সারা জীবন ধরে তিনি 530টা শর্ট স্টোরি, 500টা কবিতা, 20টি নোভেল এবং 30টি এসে আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তার লেখক হয়ে ওঠার পেছনে তার জীবন কাহিনীর একটা অবদান আছে। না সেটা কি? একটু জীবন কাহিনীটা জানলেই আমরা বুঝতে পারবো। 21 মাস যখন তার বয়স, মানে 21 মাস মানে 2 বছরও কমপ্লিট হয়নি, সে 21 মাস যখন বয়স তখন লুসি মড মন্টগোমেরির মা মারা যান। এই মতো অবস্থায় তার বাবা তাকে ফেলে রেখে যান কার কাছে? তার মামা, দাদু এবং দিদার কাছে। জন্ম হয়েছিল তার প্রিন্স এডওয়ার্ড যে আইল্যান্ড সেইখানে। তারপর থেকে সে মামা, দাদু, দিদার কাছে বড় হতে থাকে। কিন্তু তাদের বয়স এবং লুসি মড মন্টগোমেরির যে বয়স বিস্তর ফারাক, একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে থাকে, যার দরুন লুসি মড মন্টগোমেরি নিজেকে একা অনুভব করতে লাগেন। তার জীবনে একটা একাকিত্ব চলে আসে এবং সেই একাকিত্ব থেকে বাঁচার জন্য সি রিজর্টেড টু লিটারেচার, সি রিজর্টেড টু বুকস, সি রিজর্টেড টু নেচার। কীভাবে? না, তিনি কল্পনার একটা জগৎ তৈরি করতে থাকেন। সেই কল্পনার জগতে নিজের তৈরি চরিত্রগুলোর সঙ্গে তিনি সময় কাটাতে থাকেন এবং এইভাবেই আস্তে আস্তে তিনি সাহিত্যের জগতে পদার্পণ করেন। এবং তার যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে জন্ম হয়েছিল এবং তার আত্মীয় স্বজনরা আশেপাশের জায়গাগুলোতে বসবাস করতেন, তাদের বাড়িতে তিনি যেতেন কখন? ভ্যাকেশনের সময়ে। যখন তিনি ভ্যাকেশনের সময়ে সেই আত্মীয় স্বজনদের সঙ্গে যেতেন তখন তিনি বুঝতে পারতেন যে একা থাকা এবং আত্মীয় স্বজনদের সঙ্গে থাকার মধ্যে একটা বিস্তর গ্যাপ। একা থাকার যে দুঃখ বেদনা সেটা তিনি উপলব্ধি করতে পারতেন এবং সেই একাকিত্ব, সেই দুঃখবোধ থেকেই তার লেখক হয়ে ওঠা। আমরা এই বর্তমান যে পড়াটি আমরা পড়তে যাচ্ছি আওয়ার রানওয়ে কাইট, ক্লাস 10-এর সিলেবাসে আছে। এই রানওয়ে কাইটেও আমরা কিন্তু দেখব দ্বীপের গল্প আছে, একাকিত্বের গল্প আছে, আত্মীয় স্বজনদের গল্প আছে। যদি আমরা আউটলাইন দেখি তাহলে গল্পটাতে আমরা কি পাবো? না, একটা ঘুড়ি কিভাবে ন্যারেটারের পরিবারের সঙ্গে তার আত্মীয় স্বজনদের মেলাতে সাহায্য করছে। একটা ঘুড়ির দরুন তারা তার আত্মীয় স্বজন, ন্যারেটার ফিলিপা এবং ক্লড, তারা তার পিসিমণি এবং তাদের যে কাজিনস, সেই কাজিনদের সাথে মিলিত হতে পারছে, তারা আবার এক পরিবার হয়ে উঠতে পারছে। এটা ওই ঘুড়িটার জন্য, রানওয়ে কাইট, ছিঁড়ে যাওয়া ঘুড়িটার দরুন এটা কিন্তু সম্ভব হচ্ছে। এটা হচ্ছে আউটলাইন অফ দ্য স্টোরি। কিন্তু যেটা তিনি বলতে চাইছেন, যেটা তিনি বোঝাতে চাইছেন, যেটা তিনি দেখাতে চেয়েছেন এখানে, সেটা হচ্ছে যে রিলেশনশিপস অ্যান্ড রিলেটিভস, এদের কিন্তু প্রচুর গুরুত্ব আছে আমাদের জীবনে। রিলেটিভস, রিলেশনস যদি না থাকে আমাদের ব্যক্তিগত জীবনে, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনটা লোনলিনেসে পরিপূর্ণ হয়ে যায়, একাকিত্বে পূর্ণ হয়ে যায়, দুঃখে পরিপূর্ণ হয়ে যায় এবং আমাদের জীবনটার থেকে যেন রং উড়ে যায়, বেরঙিন হয়ে যায়, কালারলেস।
জীবনটা যেন কালারলেস হয়ে যায়। তাহলে সেই রিলেটিভস এবং রিলেশনশিপের গুরুত্ব বোঝানোর জন্যই কিন্তু এই গল্পটার রচনা করা হয়েছে। সেটা আমরা বুঝতে পারবো যখন আমরা ইন বিটুইন দ্য লাইন্স পড়ব। ঠিক আছে, তাহলে চলো আমরা ইন বিটুইন দ্য লাইন্স পড়ি এবং গল্পটার মানে বুঝি, গল্পটার মর্মার্থ উপলব্ধি করি। দেখো আমি ইন বিটুইন দ্য লাইন্স পড়ছি, তোমরা কিন্তু বইটা নিয়ে লাইনগুলো মেলাবে, আমি লাইনগুলো পড়বো এবং মানে বলবো, বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখো আমি পড়ছি। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি, সেখানে কেউ ছিল না, সেটা নিশ্চিত। ফর আস টু প্লে উইথ, আমাদের সঙ্গে খেলার জন্য। অন দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুন একটা দ্বীপের নাম। সেই দ্বীপে কিন্তু ন্যারেটারদের সঙ্গে খেলার কেউ ছিল না, এটা প্রথম লাইনেই বলে দিচ্ছে। তার মানে ন্যারেটারের জীবন খেলার সাথীর অভাব ছিল, একটা একাকিত্ব ভাব ছিল, সেটা কিন্তু প্রথমেই বলে দেওয়া হচ্ছে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদেরকে একে অপরের সঙ্গে সব থেকে বেশি যেটা করা যায় মিলেমিশে থাকার ব্যাপারটা নিয়ে, সেটা কিন্তু আমাদেরকে করতে হতো এবং আমরা করতামও। ঠিক আছে, যেহেতু অন্য কেউ বন্ধু বান্ধব ছিল না, তাহলে আমরা যে কজন ছিলাম, ঠিক আছে, কে ছিল খেলার সাথী হিসেবে? দুজনই ছিল, ন্যারেটার এবং তার আরেকজন চরিত্র আমরা এখানে পাবো, পরে জানতে পারবো, ক্লড বলে। হ্যাঁ, সেই দুজন শিশুর কথা এখানে আছে, সেই দুজন শিশুই কিন্তু একসাথে খেলতো, তাদের আর কেউ ছিল না এবং তারা খেলে নিত, তাদের সময় পার করার জন্য তারা খেলে নিত। চলো দেখা যাক তারপরে। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বাস করতাম বিগ হাফ মুন দ্বীপে। আই am 11 years old, Claude is 12. I মানে ন্যারেটার, ফার্স্ট পারসন ন্যারেটিভ ইউজ করা হয়েছে। তাহলে I am 11 years old, আমি 11 বছর বয়সের। অ্যান্ড ক্লড ইজ 12, এবং ক্লডের বয়স আরেকটা শিশু, হ্যাঁ, তার বয়স 12 মানে 12 বছর। ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, শীতকালে যখন হারবারটা জমে যেত, হারবার মানে বন্দর, ঠিক আছে, when frozen over জমে যেত, we all move over to the mainland, আমরা সবাই কিন্তু মেনল্যান্ডে চলে যেতাম, স্থানান্তরিত হয়ে যেতাম। as soon as spring comes, যখনই বসন্ত আসতো বা আসে, we sail to our own dear island, আমরা কিন্তু আবার আমাদের সেই প্রিয় দ্বীপে চলে আসতাম। The funny part used to be that people always pitied us. মজার জিনিসটা ছিল, মজার ব্যাপার, the funny part, যেটা ফানি পার্ট ছিল সেটা হচ্ছে যে পিপল অলওয়েজ pitied us, মানুষজন, লোকেরা সবসময় আমাদেরকে করুণা করতো, সিম্প্যাথাইজ করতো, করুণা দেখাতো। when the time came for us to return, যখন আমাদের দ্বীপে ফেরার সময় আসতো তখন আমাদেরকে করুণা দেখাতো। they said, তারা বলতো, we must be so lonesome, আমরা কত একা, over there, সেখানে, সেখানে বলতে ওই দ্বীপে, বিগ হাফ মনে, with no other children near us, কাছাকাছি কোনো শিশু না থাকায়, যেহেতু আমাদের কোনো খেলার সাথী ছিল না, আমরা ভীষণ একা, সেইটা ভাবতো তারা, সেইটা ভেবে আমাদেরকে করুণা দেখাতো, এটা ন্যারেটর বলছে। Of course, Claude and I would have liked to have someone to play with us. ক্লড এবং আমার খুব ভালোই লাগতো যদি কাউকে পেতাম খেলার জন্য। It is hard to run pirate caves and things like that with only two. পাইরেট কেভস একটা খেলার নাম, তাহলে পাইরেট কেভস খেলা বা তার মতন কোনো খেলা শুধুমাত্র দুজনকে নিয়ে, এটা খুব জটিল, সেজন্য বলছে যদি কেউ থাকতো তা আমাদের ভালোই হতো। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন, কিন্তু আমরা মেনল্যান্ড শিশু মানে যে মূল ভূখণ্ডের যে শিশুরা ছিল তাদের সঙ্গে খুব ঝগড়া করতাম। উই উড কোয়ারেল আ গ্রেট ডিল, আমরা খুব ঝগড়া করতাম তাদের সঙ্গে। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট as well that there were none of them on the big half moon. কেন ঝগড়া করতো? কারণ তাদের কেউই বিগ হাফ মুনে
থাকতো না, তাদের সঙ্গে মেলামেশার বেশি সুযোগ পেতো না, তাই তারা ঝগড়া করে নিত তাদের সঙ্গে, ঝগড়া করতো তাদের সঙ্গে। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লড এবং আমি কিন্তু কখনোই ঝগড়া করিনি। তাহলে ঝগড়াটা হতো শুধুমাত্র মেনল্যান্ডের যে শিশুরা তাদের সঙ্গে। টু বি শিওর, খুব নিশ্চিতভাবে, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। বাবার আমাদের ছাড়া আর কোনো সম্পর্ক বা কোনো আত্মীয় স্বজন ছিল না, আমরাই একমাত্র বাবার আত্মীয় স্বজন, এক আপনজন। বাবার আর কেউ কোনো আত্মীয় স্বজন, কোনো আপনজন ছিল না। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। আচ্ছা সরি, আগে একটা লাইন আছে, হ্যাঁ, দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে একটু অবাক করতো, আমরা একটু বিস্মিত হইতাম। উই ওয়ান্ডার্ড, যে বাবার আমাদের ছাড়া আর কোনো আত্মীয় কেন নেই। কেন অবাক হতো? কারণ এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। মেনল্যান্ডে যত লোক আছে, যত শিশু আছে, তাদের প্রত্যেকেরই কিন্তু আত্মীয় স্বজন আছে, প্রত্যেক পরিবারেরই আত্মীয় স্বজন আছে, আমাদেরই শুধুমাত্র নেই। ওয়াই হ্যাড নট উই? আমাদের কেন নেই? একটু অবাক করা ব্যাপার, সবারই আছে, আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? আমরা দ্বীপে থাকতাম তার জন্য কি? একটা গেস করার চেষ্টা করা হচ্ছে। উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ সাম আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। কি বলছে না, উই থট, আমরা ভাবতাম, ইট উড বি সো জলি, এটা খুব মজাদার হতো, খুব আনন্দদায়ক হতো, টু হ্যাভ অ্যান আঙ্কেল, একটা কাকাবাবু যদি থাকতো, অ্যান্ড আন্ট, একটা কাকিমা যদি থাকতো, অ্যান্ড সাম কাজিনস, এবং কিছু কাকাতো ভাই বোন যদি থাকতো, সেটা খুব ভালো হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার আমরা বাবাকে এটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম। বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট। তাকে এত দুঃখী মনে হচ্ছিল যে আমাদের মনে হচ্ছিল যে জিজ্ঞেস না করলেই বোধহয় ভালো হতো। এই প্রশ্নটা কোনটা, যে আমাদের আত্মীয় নেই কেন, এটা জিজ্ঞেস করেছিল, বাবা দুঃখী হয়েছিল, সেটা দেখে তাদের মনে হয়েছিল যে এই প্রশ্নটা না করলেই বোধহয় ভালো হতো। হি সেইড ইট ওয়াজ অল হিজ ফল্ট। তার বাবা বলেছিল যে এটা সব তার ফল্ট, তার দোষ। ফল্ট মানে দোষ, ঠিক আছে, গিল্ট। তাহলে বাবা বলছে আমাদের আত্মীয় স্বজন নেই, এটা আমার দোষ, বাবা নিজে স্বীকার করে নিচ্ছে। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট। ক্লড এবং আমি কিন্তু বুঝতে পারলাম না বাবা কি বলতে চাইছেন, কেন এই কথাটা বলছে যে তিনি দায়ী, আমাদের আত্মীয় স্বজন নেই তার জন্য তিনি দায়ী। তাহলে এখানে আমাদের ফার্স্ট ইউনিট শেষ হচ্ছে। ফার্স্ট ইউনিটের পরে তোমরা কাজগুলো করে নেবে, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট দেবো, তারপরে পরের থার্ড ইউনিট দেবো, এভাবে আস্তে আস্তে আমরা শেষ করে নেব পড়াটা, ঠিক আছে। ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও, আমরা আছি।